কি ছিল বলেন তো? কমেন্ট ব্যাকলিং বিল্ডিং, তাই না? কমেন্টের মাধ্যমে আমরা ব্যাকলিং বিল্ড করা, এটা দেখলাম এর আগে। আর এখন আমরা দেখব হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। এটা আমরা মানে নাম থেকেই কিন্তু বুঝতে পারি এই বিষয়গুলো। হ্যাঁ, এখন ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে, তাই না? আসলে হ্যাঁ হ্যাঁ সাইট রিলেটেড করি নাই, সাইট বলে পেজে করছি আর কি, আর সাইটে ব্যাকলিং দিছি। হ্যাঁ তারপরে এখন আপনার প্রশ্নটা কি বলেন? তো হচ্ছে যে এখন এক এক পেজের জন্য এক এক র‍্যাঙ্ক, তো মানে এটা আপনার রেঞ্জে যাবে। হ্যাঁ, এই সাইটটা তো সব সময় হাই থাকবে। স্যার মনে হয় শুধু সাইটটাকে এসইও করা বোঝানো। আমি বলি, এখন বলি আমাদের র‍্যাঙ্ক করবে কি, আসলে আমাদের ওয়েবসাইট র‍্যাঙ্ক করবে নাকি পেজ র‍্যাঙ্ক করবে? এখন আপনারা আমাকে এটা বলেন। ওয়েবসাইটটা পরে করবে কিন্তু পেজটা আগে করবে, পেজের জন্য সাইটটা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজে তো ধরেন আমরা না আলাদা আলাদা করতেছি, একটা সাইটের জন্য একটা মোবাইল কোম্পানি, ওরা তো মোবাইল নিয়ে থাকবে সব সময়। হ্যাঁ, পেজগুলো তো সব মোবাইল রিলেটেড হবে। হ্যাঁ, তো চাইবে তো সাইটটা ওকে র‍্যাঙ্ক করার জন্য ওর পেজে তো ওটা লাগতেছে না। না, আমরা যে বলি ওয়েবসাইট র‍্যাঙ্ক, আসলে আমাদের পেজটা র‍্যাঙ্ক করে, পেজের জন্য পরে সাইটটা করে। আর পেজের মাধ্যমে কিন্তু সাইটে যাচ্ছে সে। মনে করেন একটা কিছু লিখে সার্চ দিল, টাইটেল বা ট্যাগ যাই বলেন, সার্চ দিল, একটা পেজ আসলো, পেজটা ওপেন করলো, ওই ওয়েবসাইট বা ডোমেনের আন্ডারে ওই পেজটা, এর জন্য ওই সাইটটা র‍্যাঙ্ক করে। ঠিক আছে, আগে হলো পেজটা, আমরা হলো পেজটাকে সবসময় অপটিমাইজ করি, পেজটা র‍্যাঙ্ক করবে তবেই ওই সাইটটা ডোমেন অথরিটি বাড়বে, র‍্যাঙ্কে চলে আসবে। একটা না, একটা পেজ না, আমাদের এখানে যতগুলি পেজ থাকবে সবগুলির উপরেই আমাদের কাজ করা লাগবে। আমার সাথে একটা মোবাইল কোম্পানি ক্লায়েন্ট আসে, তো ওর থেকে তো বিভিন্ন মডেলের 15 16 হ্যাঁ হচ্ছে, তো আমি তো 14 12 লাগতেছে না, কারণ যারা এখন বর্তমান যেটা ওইটা আপডেট কাজ করব আপনি, আমাদের তো কয়েকটা পেজ নিয়ে কাজ করতে হয়ে যাচ্ছে। মানে যাদের মনে করেন সীমিত আইটেম, তারা ওই কয়েকটা নিয়ে কাজ করবে, কিন্তু ওইটার ব্যাকলিং বিল্ড করতে থাকবে। আর যদি কোনো আপডেট আসে তাহলে ওটা আপডেট করে দেওয়া হবে। আর ওয়েবসাইটের পেজকে দিব নাকি সাইটকে দিব? পেজকে দিবেন, সাইটকে দিব না। না, পুরো সাইটকে পর যখন দেওয়ার অপশন থাকবে, মানে আপনার রিলেভেন্ট যখন, তখন দিবেন। কিন্তু সাধারণত আমাদের পেজকে দেওয়া লাগে সব সময়, বেশিরভাগ ক্ষেত্রে পেজ পাবে, পোস্ট পাবে, আর সাইটটা কম পায়। ঠিক আছে, যেমন আপনি আর মোবাইল পছন্দ করার জন্য এই সাইটে যান, তাহলে এটা একটু কম পাবে। আর যদি বলি যে আপনি অমুক মডেলের পাওয়ার জন্য এই পেজে যান বা এই সাইটে যান, বললেও এখানে পায়। হ্যাঁ হ্যাঁ, পোস্ট বা হচ্ছে পেজ, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের বা বায়ারের উপর নির্ভর করবে বা আমাদের উপর। তাহলে আমরা গেস্ট যেটা আমরা ব্যাকলিংকের জন্য অ্যাপ্লাই করব, তো পেইড বা নন পেইড, ওখানে কি আমরা পেজটাই দিব? এখন নির্ভর করবে ওই মানে কন্টেন্টের উপর, আমাদের কন্টেন্টটা কী ধরনের। আমরা যে আর্টিকেল লিখলাম গেস্ট পোস্টিংয়ের জন্য, ওটা কী রকম, ওখানে কি ওয়েবসাইট দেওয়ার মতো নাকি হচ্ছে আমাদের পেজ দেওয়ার মতো, এটা বুঝে দেওয়া লাগবে। হ্যাঁ, স্পেসিফিক আমরা যদি মেনশন থাকে তাহলে পেজ দিব, আর যদি না থাকে তাহলে সাইটকে দিব। আর আমাদের সাইটের সবসময় ওই টেকনিক্যাল ইস্যুগুলি সলভ করা লাগবে সাইট অপটিমাইজের জন্য। টেকনিক্যাল ইস্যুগুলো, ব্রোকেন লিঙ্কগুলি ফিক্স করা লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কন্টেন্টগুলি অপটিমাইজ করে দেওয়া লাগবে যেন লোডিং স্পিডটা বেশি হয়, তাড়াতাড়ি চলে আসে। নাকি এখন আপনার প্রশ্ন এখনও ক্লিয়ার হয় নাই নাকি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা দেখব যে এখানে যেটা মানে দেওয়া যায় রিলেভেন্ট, যেটা পেজ হইলে পেজ লিঙ্ক দিব, যদি সাইট দেওয়ার মতো হয় তাহলে সাইট দিব। এটা হচ্ছে একটা কথা আছে যে অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, দুইটা যদি আমি দেওয়া যাচ্ছে, তার প্রায়োরিটি কোনটার জন্য আমার বেটার বা টপিক গ্যাদারিং বেশি হবে? আমি তাহলে সাইট দিব। দুইটা যদি দেওয়ার অপশন থাকে আমি সাইট দিব। র‍্যাঙ্কিং যে হাই করার জন্য কি সাইটটা, পেজটা দিব। আমার পেজটা পপুলার হয়ে যাবে, সামনে চলে আসবে, ওটার জন্য আমার ডোমেইন অথরিটিও পরে বেড়ে যাবে, নো প্রবলেম। আমি পেজটাকে আগে দেওয়ার চেষ্টা করব স্পেসিফিক, যে উমুক সার্ভিস পাওয়ার জন্য আপনি এটা ভিজিট করেন, তাহলে আমার ওই পেজে সরাসরি গিয়ে সে ওই সার্ভিসটা নিতে পারবে। তা যদি ওটা ভালো লাগে সে আমার ওয়েবসাইটে আর অন্যান্য পেজে সে ঘোরাফেরা করবে, হোমে যাবে।
তাই না, দেখার জন্য। এটা নির্ভর করবে হচ্ছে ওই সিচুয়েশনের উপরে, সেখানে কি দেওয়া যায় বা কি চাই। পেজ কি দিয়ে তো ধরেন অনেক ওয়েবসাইট অনেক হাজার হাজার পেজ আছে, হ্যাঁ আমি তো সব ব্যাকলিংক জেনারেট করতে পারবো না এতগুলো পেজকে। হ্যাঁ আমাকে বলছে যে ওরা তো এটা বুঝবে না, ক্লায়েন্টে বলবে যে আমাকে শুধু টপ র্যাঙ্কে রাখো বা র্যাঙ্কের মধ্যে রাখো। তা আমাকে পেজকে রেখে আমরা একটা দুইটা না পেজে আসবে, ও যদি বলে না এই পেজগুলো তো আসতেছে না, বা অন্য পেজ দিয়ে সার্চ দিচ্ছে আসতেছে না, তো বলে এটা তো র্যাঙ্কিং হচ্ছে না। এখন তাকে আমাদের বুঝাইতে হবে আসলে কোনগুলা দেওয়ার মতো ওগুলা দেব। মনে করেন একটা ওয়েবসাইটের অ্যাবাউট আস প্রাইভেসি পলিসি, ওটাকে তো আর আমাদের এসইও করার দরকার নাই, তাই না? তাকে ওইভাবে বুঝাইতে হবে যে এটা এরকম একটা কন্টেন্ট বা পেজ যেটা আমাদের ব্যাকলিং এত প্রয়োজন নয় বা না করলেও চলবে। আর ওরাও বুঝে, যারা ওয়েবসাইট ওনার যারা, ওরাও বুঝে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারা, ওরাও বুঝে যে কোনটা আমার প্রয়োজন। সাধারণত তারা কোনটা দিতে চাইবে, যেখানে তারা একটা সার্ভিস সেল করে বা কোনো প্রোডাক্ট সেল করে, ওইটা যেখান থেকে সে প্রফিট জেনারেট করতে পারবে ওইগুলির মধ্যে সে ইনভেস্ট করবে সময়, টাকা, শ্রম। এছাড়া কিন্তু অন্যগুলিতে দিতে চাইবে না। এখন আপনি ওইগুলো নিয়েই কাজ করবেন। উনি বলেই দিবে যে আমার এই ওয়েবসাইটের অমুক অমুক পেজ বা পোস্ট এটা আমার র্যাঙ্ক করানো লাগবে, বা আমার এই সার্ভিসটা আরও বেশি বেশি করে মানুষকে আমি দিতে চাই। কিভাবে আপনি সেল জেনারেট করে দিবেন ওটার জন্য কাজ করেন। আপনি ব্যাকলিংক দিবেন আর দেখবেন যে আগে সাইটে সব ঠিকঠাক আছে কিনা, টেকনিক্যাল ইস্যুগুলি, এররগুলো। না না, কন্টেন্ট জেনারেটের জন্য আলাদা মানুষ থাকবে, আর্টিকেল রাইটার থাকে, ওয়েব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা দিবে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি মনে করেন যে কেউ আপনার সাইট দিল আপনাকে, ওইখানে অলরেডি পোস্ট করা আছে। আপনি জাস্ট টেকনিক্যাল ইস্যুগুলো দেখবেন, ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করবেন, আর হচ্ছে ব্যাকলিংক বিল্ড করবেন। ওরা যদি করে দিয়ে থাকে, হ্যাঁ, ওরা যদি, এটা আপনার বাইরের সাথে কথা বলতে হবে যে আপনার এখানে আপনাকে জিজ্ঞাসা করে নেওয়া লাগবে যে এখানে কি ব্যাকএন্ডে বা হচ্ছে ডিটেলসগুলি চেঞ্জ করা আছে কি না। যদি বলে যে না, তাহলে আপনি ওনার থেকে পারমিশন নেওয়া লাগবে যে এটার যে অরিজিনাল পিক আপনার কাছে আছে এটা কি আমাকে দেওয়া যাবে, আমি এটা ব্যাকএন্ডে ডিটেলস চেঞ্জ করে তারপরে পাবলিশ করতে চাই। তখন উনি যদি দেয় করবেন, যদি না দেয় তাহলে করা যাবে না। আপনি শুধু ব্যাকলিংকটা বিল্ড করে দিবেন ওই ক্ষেত্রে। আর হ্যাঁ, আর সাইটের অন্যান্য ইস্যুগুলো ফিক্স করে দিবেন। হ্যাঁ, একটা সাইটের বিশেষত 2-3টা বিষয় আমাদের ফিক্স করা লাগে বেশি, ওই যে টেকনিক্যাল, আর হচ্ছে ব্রোকেন লিঙ্কগুলো, আর হচ্ছে ওই লোডিং স্পিডের যে বিষয় এইগুলো, আর হচ্ছে অফ পেজ অন পেজ, এগুলো তো আমরা করবই। লোডিং স্পিড করতে তো আমার ইমেজে কাস্টমাইজ করা প্রয়োজন। হ্যাঁ, ইমেজ তার কন্টেন্টগুলি আপনার অপটিমাইজ করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আগে আপনি চেক করে দেখবেন যে এখানে কি লোডিং স্পিডের কোনো ইস্যু আছে কি না। যদি না থাকে তাহলে লাগবে না, আর যদি থাকে যে স্পিড হতে মানে লুট হতে বেশি সময় নিচ্ছে, স্পিড কম, তাহলে ওনার সাথে কথা বলে আপনার এটা ফিক্স করতে হবে। কিন্তু ওনাকে না বলে করা যাবে না। হ্যাঁ, আর যদি বড় বড় একদম বিশাল বিশাল সাইট হয় তাহলে ওনারের সাথে আগে একটু মানে স্ট্যাম্প বা হচ্ছে কথা বলে নেবেন, চুক্তি করে নেবেন। কারণ এখানে মনে করেন কোটি টাকার ব্যবসা হয়, এরকম একটা সাইট আপনি পেলেন, এখানে কোনো ব্রোকেন হলো বা আপনার কাজে কোনো সমস্যা হলো, ওই সাইট যদি 1 ঘন্টা বা 20 মিনিটও যদি অপারেশনে না থাকতে পারে, লাইভ না থাকে, ওনার অনেক ক্ষতি হয়ে যাবে। এখন আপনি একটা কাজ করতে গেলেন, ফিক্স করতে গেলেন, কোনো কারণে 10 মিনিট ডাউন হয়ে গেল, বা আপনার কিন্তু খবর হয়ে যাবে, আপনার মামলা করে দিব। এর জন্য আপনি আগে কথা বলে নেবেন এই বিষয়গুলো। অনেকে দেখলাম ফেক দিয়ে খুলে অ্যাকাউন্টটা, যেমন ফাইবার দেখলাম। হ্যাঁ, এর ভয়ে। আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স করে নেয় যে, হ্যাঁ এটাই, হ্যাঁ, কারণ হচ্ছে যদি কোনো কারণে হয়ে ড্যামারেজ খাওয়ার লাগে, আর এফবিও সেকেন্ড ইউজ করা প্রয়োজন। হ্যাঁ, যদি ফাইন খায় যায় তাহলে ভাই আমি এত 1-2 বছর ধরে এত টাকা কামাই করলাম, আমার একবার এখন দিয়ে দেওয়া লাগবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য যদি বড় সাইট টাইট হয় কথা বলে নেওয়া লাগবে, লাগলে ইন্স্যুরেন্স করে নেওয়া লাগবে, ঠিক আছে? নইলে পরে আবার ভাই আমও যাবো ছালাও যাবো। হ্যাঁ, বিষয়টা এরকম হয়। আর কারো প্রশ্ন? সাদ কি যেন বলতেছিলেন? হ্যাঁ, ওয়েবসাইটে র্যাঙ্কিং আনতে বলে, তো এটা আমাদের জানা রাখতে হবে। মানে কোন ওয়েবসাইট আমাদের এসইও করলে
আমাদের এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে। হ্যাঁ, এটা বলবে কারা? যারা বুঝে ওরা বলবে। কিন্তু এরকম বেশিরভাগ আছে যারা নতুন প্রথম আসছে, নতুন ওরা বুঝে না। ওরা বলবে যে ভাই আমার সাইটটা এসইও করে দেন। এখন তার মানে কি বুঝলেন? ওই পুরো সাইটটাই আপনার দেখা লাগবে, এসইও করা লাগবে। হ্যাঁ, সিডনে এরকম এরকম বেশি আসবে এরকম। ওরা তো এসইও নিয়ে অভিজ্ঞতা কম। হ্যাঁ, মনে করেন নতুন শুরু করলো, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো, ওদের ক্ষেত্রে তো আমাদের এটা করা লাগবে যে নতুন আসছে, সম্পূর্ণ দায়িত্ব আমাদের ওইটা। তখন ওই ক্ষেত্রে আপনি ভালো চার্জও করতে পারবেন। হ্যাঁ, আলাদা হবে, স্পেশাল হবে, কারণ আপনার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আর যারা স্পেসিফাই করে দিবে আপনাকে যে আমার এখানে 5টা সাইট আছে, এটার জন্য ব্যাকলিঙ্ক বিল করেন, তার মানে ওটা পাক না, তাই না? ও জানে কি করা লাগবে, কি করতে হবে। হ্যাঁ, তার মানে ওনার সাথে কথা বলে আপনার একটু মানে ভেবেচিন্তে বলা লাগবে। ওনাকে বেশি চার্জও করা যাবে না, বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, এগুলি আপনার আগে থেকে বুঝতে হবে। তার মানে আপনি জেনে গেলেন যে ওনার আইডিয়া আছে এই বিষয়ে, ঠিক আছে? ওনার সাথে মানে ডানে বায়ে করা যাবে না নাকি? হ্যাঁ, ওনার সাথে ভালোভাবে ফিক্স করে নেওয়া লাগবে, কারণ ওরা জানে এই বিষয়টা। তাহলে আমরা কোথায় ছিলাম? সোশ্যাল বুকমার্কিং এটা শুরু করব। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং। বুকমার্ক আমরা বুঝি তো না? ওই যে আমরা ব্রাউজ করার সময় যে বুকমার্ক করে রাখি, মানে কি দাগিয়ে রাখি আর কি। হ্যাঁ, যে সেভ করে রাখি। অনেকটা ওই আমরা পড়াশোনা করার সময় যে ইয়েলো কালি দিয়া দাগ দিয়ে রাখি যে এটা ভালো মানে গুরুত্বপূর্ণ, এরকম কিছু, এরকম আর কি, যে সেভ করে রাখি। একটু দেখেন তো কি আছে এখানে। বুঝলাম না কি সোশ্যাল বুক মার্কিংটা একটা কিসের একটা পার্ট? অফ পেজ এসইও টেকনিকের একটা পার্ট। হ্যাঁ, এটা দিয়ে কি বোঝায়? যে সেভ করা, অর্গানাইজ করা এবং শেয়ার করা। কোথায়? ওই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। হ্যাঁ, ওই যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে একটা রিল দেখি, মনে করেন আমরা সেভ করে রাখি মাঝে সাঝে, আবার শেয়ার মেরে দেই। হ্যাঁ, এইগুলি বোঝাচ্ছে। হ্যাঁ, আর এটা আমাদের কি করে? ভিজিবিলিটি বাড়ায়। হ্যাঁ, ট্রাফিকগুলি ড্রাইভ করে আমাদের সাইটে বা আমাদের কন্টেন্টে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমাদের সাইটটাকেই র্যাঙ্ক করায়। হ্যাঁ, এখন দেখেন হাউ সোশ্যাল বুকমার্কিং ইজ পারফর্ম। ওই যে আইডেন্টিফাই পপুলার সোশ্যাল বুকমার্কিং সাইট। এখানে 5-6টা মানে খুব পপুলার সোশ্যাল বুকমার্কিং বা হচ্ছে সোশ্যাল সাইটের নাম দেওয়া আছে। হ্যাঁ, Choose high domain authority platforms relevant to your audience such as Reddit, Pinterest, Stumble Upon, now Mix. আগে Stumble Upon ছিল, এখন এটার নাম মিক্স হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে dig/delicious digo। আমরা এখানে দুইটার নাম সচরাচর শুনি নাকি? Pinterest আর হচ্ছে Reddit নাকি? এই সবগুলো কিন্তু ইউএসের সাইট। হ্যাঁ, ওইখানে এগুলি বেশি ব্যবহৃত হয়। আমাদের এখানে এফবিটা বেশি ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে, না? এফবি, হোয়াটসঅ্যাপ আর বাকিগুলি কম হয়। লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম, ওগুলো কিন্তু কম হয় আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু বাহিরে ওই ইউএসএ কিন্তু একটু বেশি হয়। এগুলি সব আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি বা সাইট। হ্যাঁ, এগুলি থেকে আমরা হচ্ছে বুকমার্কিং নেওয়ার চেষ্টা করব আমাদের সাইটের জন্য বা এসইওর জন্য। হ্যাঁ, ব্যাকলিঙ্ক। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রথমে তো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা লাগবে, এটা তো আমরা জানি। সাইন আপ অন দ্য বুকমার্কিং সাইট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল টু স্টাবলিশ ক্রেডিবিলিটি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা লাগবে, প্রোফাইলটাকে কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, সাবমিট ইউর কন্টেন্ট, তারপর হচ্ছে আমাদের কন্টেন্টটা সাবমিট করা লাগবে। কিভাবে? অ্যাট দ্য ইউআরএল অফ ইউর ওয়েব পেজ, ব্লগ পোস্ট অর আর্টিকেল টু দ্য বুকমার্কিং সাইট, প্রোভাইড আ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস কিওয়ার্ডস। হ্যাঁ, ট্যাগ অথবা কিওয়ার্ড সেম জিনিস নাকি? ইউজ রিলেভেন্ট ট্যাগস অ্যান্ড ক্যাটাগরিজ। আমাদের কন্টেন্টের সাথে যায় রিলেভেন্ট এরকম ক্যাটাগরি এবং ট্যাগ। হ্যাঁ, ট্যাগের পাশাপাশি ক্যাটাগরিও দেওয়া লাগবে। ট্যাগস হেল্প ইউজার ফাইন্ড ইউর কন্টেন্ট ইজিলি। ইউজ কিওয়ার্ডস দ্যাট ম্যাচ ইউর টার্গেট অডিয়েন্স সার্চ ইনটেন্ট। এটা কি বুঝতে পারছি?
ট্যাগটা আমাদের ইউজারদেরকে সহায়তা করে যেন মানে সহজে আমাদের কন্টেন্টটা খুঁজে পায়। হ্যাঁ, আমরা যেমন সার্চ করি ব্রাউজারে গিয়ে, তাই না, যে এসইও কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স এরকম করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি বলছে, কিওয়ার্ডস দ্যাট ম্যাচ ইউ টার্গেট অডিয়েন্স সার্চ ইনটেন্ট, যে কিওয়ার্ডগুলি আমাদের অডিয়েন্সের যে ইনটেন্ট নাকি এইটাকে মিট করে। এঙ্গেজ উইথ দ্য কমিউনিটি, হ্যাঁ, আপভোট, কমেন্ট অ্যান্ড শেয়ার আদার ইউজার্স কন্টেন্ট টু বিল্ড আ রেপুটেশন অ্যান্ড গেইন ফলোয়ার্স। আপভোট আমরা ওই যে কমেন্ট লাইক এগুলো তো জানি, তাই না, ওই যে তেমনি এখানে আপভোট জিনিস কিন্তু একটাই নাম আলাদা। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যান্য যারা ইউজার থাকে ওদের সাথে আমাদের কমেন্টে এঙ্গেজ হওয়া লাগবে। যে আমরা অনেকে ইউটিউবিং করি, ফেসবুকিং করি, হ্যাঁ, নিজে খালি পোস্ট করেই যাই, অন্যের কন্টেন্ট দেখি কিন্তু আমরা কোনো ইন্টারাকশন করি না, কমেন্ট করি না, লাইক ট্যাগ দেই না, এইটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, এটা আমাদের করা লাগবে। কেন? এটা যখন আমি করব, ওই পোস্টে যারা আসবে, যারা কমেন্ট করবে তাদের চোখে কিন্তু আমি পড়বো, তাই না? আমি যে এক নজর পড়লাম অন্যের নজরে, এটা কিন্তু ওর মনে থাকবে। এরকম করে যখন অন্যান্য প্ল্যাটফর্মে গিয়েও আমাকে সে খুঁজে পাবে বা অন্যান্য কমেন্টও আমাকে সে দেখবে, তখন তার মনে আরেকটু আমি ক্লিয়ার হয়ে যাব। আমার কমেন্ট যদি ভালো কিছু হয়, সে হইতে পারে যে আমার প্রোফাইলে সে ভিজিটও করলো, এভাবে সে আমার ফলোয়ারের রূপান্তর হইতে পারে, তাই না? আমার যে অস্তিত্ব অনলাইনে, এটাকে প্রমাণ করার জন্য বা হচ্ছে ধরে রাখার জন্য আমাকে নিয়মিত অন্যান্যের পোস্ট পড়া লাগবে, কমেন্ট করা লাগবে, লাইক দেওয়া লাগবে, তাই না? তখন আমার ফলোয়ারও বাড়বে, আমার এঙ্গেজমেন্টও বাড়বে, তাই না? আবার অন্যান্যের সাথেও একটা রিলেশন তৈরি হবে নাকি? কিন্তু আমাদের বাংলাদেশে কি এটা হয় সাধারণত? ডিজিটাল হিংসা, আমি লাইক দিলাম না, একটা কমেন্ট করলাম না, কিন্তু এটা নিজের জন্যই ক্ষতি, বুঝে না। হ্যাঁ, আমি ওদিন একটা কথা বলছিলাম, আমরা জানি এটা, আমরা যখন অন্যের সমস্যার সমাধান করব ঠিক তখনই আমার সমস্যারও সমাধান হয়ে যাবে, তাই না? হ্যাঁ, উদাহরণ হিসাবে বলছিলাম, একজন ব্যবসায়ী যা ওখানে আমি জব করে তার জন্য যদি আমি তার ব্যবসা বৃদ্ধির জন্য যদি কাজ করি, হ্যাঁ, তাহলে সেও প্রফিট পাবে, আমাকে একটা স্যালারি দিবে, যেটা দিয়ে আমার যে মান্থলি একটা এক্সপেন্স এটাও মিট হয়ে গেল, মানে আমার সমস্যাও সমাধান হয়ে গেল, তারটাও হয়ে গেল। বিষয়টা এরকম না? স্যার আমরা লাইক কমেন্ট করলে এখন প্রবলেম হচ্ছে যে স্যার ডাটাগুলো থেকে যায়, এটা স্যার একদম আজীবন থেকে যাচ্ছে প্রবলেম এখানে। না না, আপনি আসসালামু আলাইকুম স্যার। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন না? জি স্যার। আমাদের শোয়েছে আমরা তো স্টুডেন্ট স্যার। এই অবস্থায় আপনি উদ্যোগ নেন, ফেল করলে এই ক্ষেত্রে তো মান সম্মান যাবে। তো আমরা কেন, আমরা যদি এদের উপস্থিতি না বানাতে পারি, একটু ড্রাইভ দেন। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? লাইক কমেন্ট, আপনার প্রশ্নটা আগে নেই, বলেন। কমেন্টগুলো থেকে যায়, হ্যাঁ, পরে এখন স্যার একটা নির্দিষ্ট ধরেন 1 মাস বা 3 মাস পরে আমার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, এখন স্যার আমি ধরেন ইউটিউবে একটা ভিডিও লাইক করছি, এটা আমার আইডি থেকে গেছে, একদম আজীবন থেকে গেছে, ডিলিট হচ্ছে না, তো এটা স্যার আমার ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে আপনার যদি সব জায়গায় কমেন্ট থাকুক বা লাইক থাকুক, এটা যদি আপনার ভালো না লাগে, যেটা মনে হয় যে ঠিক আছে ভালো, ওইরকম জায়গায় আপনি এগুলি ফুটপ্রিন্টগুলি ফেলে আসবেন, ঠিক আছে? আর হচ্ছে সমস্যা নাই, হ্যাঁ। আর যারা সরকারি চাকরি করতে যাবেন, সেটাই, আপনি যদি ফ্রেশ থাকেন আপনার কোনো সমস্যা নেই, আপনি যেখানেই যান, আপনি অনলাইনে যান আর অফলাইনে যান, নো প্রবলেম, আপনি ফ্রেশ, ঠিক আছে? শালীনতা বজায় রাখবেন, নো প্রবলেম, হ্যাঁ। আর লিমিট ক্রস করবেন না, হ্যাঁ। আর যারা সরকারি চাকরি করবেন বা হচ্ছে বাহিরের জন্য মানে ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার যেখানে থাকবে, ওই রকম কোনো কিছু যদি আপনারা করেন বা করার প্ল্যান থাকে, বা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে ওরা নিশ্চয়ই ভালো কিছু করবে, তাই না? তো এই সব কিছু বিবেচনা করে আমাদের অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায় যেন আমাদের যে বিচরণ এটা যেন ভালো হয়, হ্যাঁ, ভালো থাকে, সৎ থাকে, হ্যাঁ। কারণ এগুলা থেকে যায়, হ্যাঁ, পরবর্তীতে এগুলি কিন্তু মোছা যায় না, বা একবার যখন এরকম বিষয়গুলো আমাদের মাথায় চলে আসে এটা কিন্তু আর বের করা যায় না, হ্যাঁ। এজন্য আমরা চেষ্টা করব সব কিছু মেনটেন করার জন্য, হ্যাঁ।
আচ্ছা, মনিটর ইউর সাবমিশনস। মনে করেন আমি কোথাও একটা পোস্ট করে দিয়ে আসলাম, শেয়ার করে দিয়ে আসলাম, এখন এটা কি আছে কিনা বা কাজ করে কি না এটা আমার মনিটর করা লাগবে। যদি কোনো কারণে ব্রোকেন লিঙ্ক হয়, কাজ করে না, ওটা আমার ফিক্স করা লাগবে নাকি? হ্যাঁ, এটাই বলছে যে মনিটর ইউর সাবমিশন। হ্যাঁ, বেনিফিটস অফ সোশ্যাল বুকমার্কিং। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিংয়ের বেনিফিটটা একটু দেখেন তো কী কী পাই আমরা। ইমপ্রুভ এসইও। হ্যাঁ, মেনি বুকমার্কিং সাইটস প্রোভাইড হাই কোয়ালিটি ব্যাকলিংকস, অফেন নো ফলো বাট স্টিল ভ্যালুয়েবল ফর ট্রাফিক অ্যান্ড ভিজিবিলিটি। এই যে বললাম যে আমরা যেখানে বুকমার্কিং করব বা শেয়ার করব, ওটা যদি নো ফলোও হয় তবু সমস্যা নাই, কারণ ওইটাও আমাদেরকে ট্রাফিক দিবে অথবা হচ্ছে ভিজিবিলিটি বাড়াবে। ওই যে মানুষ তো একবার হলেও দেখছে, ওইটা তার মনে কিন্তু একবার ঢুকে যাচ্ছে জিনিসটা, পরে যখন আবার অন্য কোথাও সে দেখবে তখন কিন্তু তার মানে ওইটা মনে পড়বে যে এটা যেন কোথায় দেখছিলাম। এরকম করে আস্তে আস্তে তার একটা বিশ্বাস তৈরি হবে, তাই না? এই যে আপনারা দেখেন বড় বড় কোম্পানি, শীতের সময় আসছে, এখন লিপ জেল বলেন বা এরকম টুকিটাকি প্রোডাক্টের দেখবেন জায়গায় 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 দেখবেন যে ওনাদের ব্যানার। এত কি দেওয়ার প্রয়োজন ছিল? নাই, কিন্তু ওরা বারবার রিমাইন্ড করে দিচ্ছে মানুষকে। এটা বারবার দেখতে 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 মানে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা চলে আসে। যখন একটা লিপ জেল কিনতে যায় তো ওই জায়গায় ওটা দেখে আসছিলাম, দেখি তো কীরকম, কিনেই ফেলে জিনিসটা, ইউজ করেই ফেলে, তাই না? এরকম না? ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব হোক ফেসবুক হোক, তাকে প্রথম মানুষ গ্রহণ করবে না, তাকে ভালো লাগবে না, কিন্তু সে অনবরত রেগুলার যখন কাজ করেই যাবে, ভিডিও দিতেই থাকবে, কন্টেন্ট দিতেই থাকবে, মানুষের নজরে আসতেই থাকবে, এমন করতে করতে একসময় তার গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রথম কিন্তু কেউ কাউকে এত সহজে গ্রহণ করতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ, হারিয়ে যায়, প্রথম ভাইরাল হয় পরে হারিয়ে যায়। কারণ হচ্ছে প্রথমে ওই পর্যন্ত আসতে যে পরিশ্রমটা দেয় সে পরে আর ওই পরিশ্রমটা করে না, এরকম টুকিটাকি বিষয় থাকে। হ্যাঁ, বা সে ওই কোয়ালিটি মেনটেন করে না, এই কারণে। এখন আমরা যদি কাজ করি, মনে করেন আমরা এখানে ইউটিউবে ভিডিও দিব বা ফেসবুকে ভিডিও দিব, আমরা কি থেমে যাব? ভিউ হয় না, কিছু হয় না, প্রথমে আমরা কি থেমে যাব? থামবো না, আমরা কাজ করতেই থাকবো। এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করে নিব। হ্যাঁ, এরপরে কি আছে? ড্রাইভস ট্রাফিক। হ্যাঁ, এঙ্গেজিং কন্টেন্ট ক্যান গো ভাইরাল, ড্রাইভিং সিগনিফিক্যান্ট রেফারাল ট্রাফিক টু ইউর সাইট। এঙ্গেজিং কন্টেন্ট বলতে কোনটা বোঝায়? ওই যে যেই বিষয়টা এখন হচ্ছে, সবার মাঝে একটা প্রভাব আছে, তাই না? একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, হ্যাঁ, ট্রেন্ডিং বিষয় যেটাকে আমরা বলি, এইরকম ধরনের বিষয়গুলো যদি হয়, অথবা এমন একটা কোনো বিষয় যেটা মানুষের সাথে যায়, মানুষ এটা করে আসছে, হ্যাঁ, বা সামনে হবে তার, এরকম বিষয়গুলো যদি হয়, তার সাথে একটা রিলেট করতে পারে, হ্যাঁ, তখন ওই মানুষটাকে এঙ্গেজ করে রাখবে আমাদের ওই কন্টেন্ট। হ্যাঁ, ফাস্টার ইন্ডেক্সিং। হ্যাঁ, সার্চ ইঞ্জিনস ক্রল বুকমার্কিং সাইটস ফ্রিকুয়েন্টলি, হেল্পিং ইউর কন্টেন্ট গেট ইন্ডেক্সড ফাস্টার। আমাদের এই সার্চ ইঞ্জিন যখন ক্রল করবে, যেমন এটা ফ্রিকুয়েন্টলি করে, একটু পর বা হচ্ছে দিনে একবার এরকম, বা সপ্তাহে একবার, তাই না? যদি ক্রল করে ফ্রিকুয়েন্টলি, তখন কি হবে? আমাদের কন্টেন্টটা ক্রল হবে, ইন্ডেক্স হবে, মানে দ্রুত হবে। হ্যাঁ, যখন বিভিন্ন জায়গায় লিঙ্কটাকে পাবে তখন ওটাকে সে ক্রল করে নেবে। হ্যাঁ, বুস্টস ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রেগুলার বুকমার্কিং বিল্ডস ইউর অনলাইন প্রেজেন্স অ্যান্ড ব্র্যান্ড রিকগনিশন। ওই যে যেটা বললাম, রেগুলার প্রেজেন্স, আমরা যদি রেগুলার কন্টেন্ট দিতেই থাকি, বুকমার্কিং হোক বা যেটাই হোক না কেন, মানুষ এটার মানে পরিচিতি একটা তুলে উঠবে আর কি আমাদের। হ্যাঁ, যে হ্যাঁ, এটা তো বারবার দিচ্ছে, বারবার চোখের সামনে আসতেছে, তাই না? যে অমুক নামে একটা কিছু আছে, কন্টেন্ট তৈরি করে, বা হচ্ছে এরকম একটা সাইট আছে যারা এই রিলেটেড কন্টেন্ট প্রোভাইড করে। হ্যাঁ, একটা পরিচিতি গড়ে উঠবে মানুষের মধ্যে। এনহ্যান্সেস নেটওয়ার্কিং। হ্যাঁ, কানেক্ট উইথ লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিস ইন ইউর নিশ। এনহ্যান্সেস নেটওয়ার্কিং, যারা নাকি আমাদের বিষয়ের সাথে যায়, ওই বিষয় নিয়ে যারা কাজ করে বা ওই কমিউনিটির মধ্যে যারা থাকে, তাদের মধ্যেও আমাদের বিস্তার ঘটবে, তাদের সাথেও আমাদের একটা পরিচিতি বা একটা কমিউনিটি গড়ে উঠবে। হ্যাঁ, কারণ তারা এসে আমাদের সাথে কানেক্ট হবে যে এই বিষয় নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ, আলোচনা করি। বেস্ট প্র্যাকটিসেস ফর সোশ্যাল বুকমার্কিং, এটা দেখেন তো
পড়েন এটা। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট না, শেষ না পড়া? আমাদের কন্টেন্ট অবশ্যই কোয়ালিটিফুল হওয়া লাগবে। হ্যাঁ, ওই আমরা যদি কোয়ান্টিটি দেখি তাহলে হবে না, আমাদের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ, কোয়ান্টিটি অনেকে দেখে যে সমানে দিতে থাকে ডেইলি, হ্যাঁ, কিন্তু ওটার মধ্যে কোনো কোয়ালিটি নাই বা হচ্ছে কোনো ভ্যালু নাই, তাহলে কিন্তু হবে না, মানুষ কনজিউম করবে না। আমাদের সময় লাগুক একটু বেশি, কিন্তু আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব সব সময়। হ্যাঁ, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন। এরপরে আছে হলো অ্যাভয়েড ওভার প্রমোশন। আমরা ওই অতিরিক্ত প্রমোশন করতে পারবো না। আমার চেনা 2-1টা ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ান, যারা আগে খুব ভালো ছিল, কাজ মানে টিউটোরিয়াল করে দেখাইতো বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতো। হ্যাঁ, কিন্তু ওই চ্যানেলটা পরে ভালো অবস্থায় যাওয়ার পর এত প্রমোশন আসতো তার এখানে, প্রতিটা ভিডিও শুধু প্রমোশনাল ভিডিও হয়ে যেত, ডেডিকেটেড প্রমোশনাল ভিডিও। এখন ওটা একদম ডাউন হয়ে গেছে, মানুষ আর দেখেই না। কারণ হচ্ছে প্রমোশনাল ভিডিও তো ডেডিকেটেড, যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস নিয়ে মানে অনর্গল পুরো ভিডিও জুড়েই ওই কথা বলে যাচ্ছে। এখন আর মানুষ ওটাকে খায় না বা দেখে না। এটা যদি হয়তো একটা কিছু শেখাচ্ছে, 30 সেকেন্ড বা 1 মিনিটের প্রমোশন দিচ্ছে, তাহলে হয়তো, তাই না? তো আমরা এরকম করব না, এখানে মানা করে দিচ্ছে আমাদেরকে, তাই না? আমরা আবার কোনো প্রমোশন করব না যে টু মেনি লিঙ্ক একটা বা 2টা দিতে পারি আমরা একটা পোস্টে বা একটা কন্টেন্টে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। বেশি দিলে কিন্তু হবে না। হ্যাঁ, বি কনসিস্টেন্ট, মানে অনলাইনে একটা কিছু করতে গেলে এই জিনিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, কনসিস্টেন্সি আর হচ্ছে রেগুলারিটি, যেটাই আমরা বলি। হ্যাঁ, একটা সময় মেনটেন করে আমাদের কন্টেন্ট আপলোড করা লাগবে বা পাবলিশ করা লাগবে। ঠিক আছে, আজকে পাবলিশ করে 1 মাস আমি ঘুমাইলাম, পরে একটা আইসা দিলাম, এরপর আবার ঘুমাইলাম, 6 মাস পর একটা দিলাম, তাহলে ওটা দিয়ে আমার কোনো আশা করা যায় না। আমার একটা সময় মেনটেন করা লাগবে, 2 দিন পর একটা কন্টেন্ট, অথবা প্রতিদিন একটা, অথবা সপ্তাহে একটা। মানে টাইম টেবিল সব কিছু আমাকে ওরকমভাবে ম্যানেজ করে ফিক্স করে নেওয়া লাগবে, ওই সময়েই দিব খালি। আবার এমন যেন না হয় যে আমি রাত 12টায় পাবলিশ করব যখন সবাই ঘুমায়, তাহলে হবে না। আমার দেশে সাধারণত মানুষরা এই 7টা 8টা 9টা 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে নেটে, নাকি বেশি, সারাদিন চাকরি করে, ডিউটি করে। হ্যাঁ, পরে বিকেলবেলা আসে, সন্ধ্যা 8টার দিকে একটু অবসর হয়, তখন একটু নেট ইউজ করে। ওই সময়গুলিতে পাবলিশ করলে দেখার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, মানে দেখবে বেশি, পড়বে বেশি। ইউজ ভিজুয়ালস। হ্যাঁ, অন প্ল্যাটফর্মস লাইক পিন্টারেস্ট, আই ক্যাচিং ইমেজেস ক্যান সিগনিফিকেন্টলি ইনক্রিজ ক্লিকস অ্যান্ড শেয়ার্স। পিন্টারেস্ট এটা আমরা বুঝি মনে হয়। হ্যাঁ, এখানে বেশি ওই পিকচারের ইউজ হয়। হ্যাঁ, পিকচার বেশি দেওয়া হয়, যেমন ইনফোগ্রাফিক হইতে পারে, ওই পিকচারের মধ্যেই মনে করেন সব ইনফরমেশন চলে যাবে, উঠে আসবে, এরকমভাবে আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ, অ্যানালাইজ রেজাল্টস, এখন আমরা সব কিছু করলাম, এখন আমাদের রেজাল্টটা অ্যানালাইজ করা লাগবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য, নাকি? ইউজ অ্যানালিটিক্স টুলস টু মেজার ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম বুকমার্কিং সাইটস। শুধু এই বুকমার্কিং সাইট না, আমাদের অন্যান্য যে আরও সাইট আমরা ব্যবহার করি, ওইখান থেকেও আমরা রেজাল্টগুলি নিয়ে অ্যানালাইজ করব, যে এখানে কোন ধরনের কন্টেন্ট বেশি মানুষের দেখে, কোন ধরনের কন্টেন্টে এঙ্গেজমেন্ট বেশি, এগুলি যাচাই বাছাই করে পরে আমরা কন্টেন্ট অপটিমাইজ করব। হ্যাঁ, টপ সোশ্যাল বুকমার্কিং সাইটস 25। হ্যাঁ, রেডিটটা কি ধরনের দেখেন তো? 7। রেডিটটা কি ধরনের? কমিউনিটি ড্রিভেন প্ল্যাটফর্ম উইথ নিশ সাবরেডিটস। হ্যাঁ, Pinterest best for visual content like infographic
and product images. Mix. Formerly subtle কি স্টাম্বল আপন না, শুরুতে এটার নাম ছিল স্টাম্বল কিন্তু এখন নতুন নাম হয়ে গেল মিক্স। হ্যাঁ, focuses on discovering and sharing unique content. হ্যাঁ, ডিক ideal for tech news and trending topics. আমাদের জন্য এটা যায়। এটা কি টাম্বলার নাকি? গ্রেট ফর টাম্বলার না, গ্রেট ফর ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া কন্টেন্ট। এটা হচ্ছে ওই যারা এন্টারটেনমেন্ট পছন্দ করে তাদের জন্য এটা যায়। Scope.it, a content curation platform for professionals. কন্টেন্ট কিউরেশন, নতুন নতুন কন্টেন্টের যারা একটু আবিষ্কার করে বা ঘাটাঘাটি করে আইডিয়া, হ্যাঁ, তাদের জন্য এটা হয়। ফ্লিপবোর্ড, পারফেক্ট ফর ক্রিয়েটিং ম্যাগাজিন স্টাইল কন্টেন্ট কালেকশনস। ম্যাগাজিন স্টাইল আমরা বুঝি তো নাকি? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? সাত, আপনার প্রশ্ন আছে? সিফাত নাই প্রশ্ন? কিসে প্রশ্ন করতে বলতেছেন? কি প্রশ্ন আছে বলেন। আমি তো কিছুই বলি নাই স্যার। গুগলের মতো এই ফেসবুকে কি কোনো ট্রেন্ডস দেখার এরকম কোনো টুলস আছে? ফেসবুকে এরকম তো এখনো পাইনি, তবে আমরা একবার চেক করে দেখতে পারি গুগলে গিয়ে নাকি। কিন্তু গুগল এটা তো আমরা ইউজ করি, গুগল ট্রেন্ডস তো আমরা ইউজ করি। এখনো মনে হয় আসে নাই, আসলে তো ওরা তো মানে অ্যানাউন্স করতো না, আমরা শুনতাম দেখতাম। এখনো মনে হয় আসে নাই, ভবিষ্যতে আসতেও পারে, বলা যায় না। কিন্তু গুগলের যে আছে গুগল ট্রেন্ডস, আমরা তো এটা ইউজ করি, জানি তো না ইউজ করাটা, সবাই জানি নাকি? নাকি কেউ নতুন নতুন শুনছি এটা গুগল ট্রেন্ড? ট্রেন্ডিং দেখার জন্য যে কোন দেশে বা কোন শহরে কোনটা ট্রেন্ডিংয়ে আছে, হ্যাঁ চলছে, মানুষ দেখছে। আচ্ছা, এখন কয়েকটা সোশ্যাল বুক মার্কিং সাইটের নাম বলেন, আমি তখন এখানে যেগুলো দেখিয়েছি এখান থেকে। পিন্টারেস্ট, পরে রেডিট, পরে হ্যাঁ হ্যাঁ, পরে হ্যাঁ ডেলিশিয়াস না, ডেলিশাস না, ডেলিশাস মজা। তারপরে ডিক, ফ্লিপবোর্ড, তারপরে টাম্বলার, আচ্ছা, তারপরে স্কোপিট, তারপরে আর কি বলেন? মিক্সের আগের নাম কি ছিল? হ্যাঁ, স্টাম্বল আপন, মুজিবুর নাহার পারছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, ফ্লিপবোর্ড বলা হয়ে গেছে, এটা এখন মাত্র দেখালাম। আর কি বলেন? একটা বাকি আছে, ওটা আমি শর্ট না তো, ডেকে বলতেছেন কেন? শর্ট না তো, স্ল্যাশ শর্ট না তো, ডট। হ্যাঁ, ওটাই বাদ পড়তেছিল, ওটাই দেখছেন নাকি? এগুলা কি আমরা কখনো আগে নাম শুনছি? দুইটা শুনছি শুধু, তাই না? এইগুলিতে আমরা সোশ্যাল বুক মার্কিং করব প্রোফাইল আমাদের ওই ব্যাকলিং এর জন্য। হ্যাঁ, এগুলি সব ইউএস বা আমেরিকান সোশ্যাল বুক মার্কিং সাইট। হ্যাঁ, এগুলি ইউজ করে আমরা সোশ্যাল বুক মার্কিং করতে পারি আমাদের ব্যাকলিং এর জন্য। ক্লিয়ার না কনসেপ্ট? এখন এই যে সাইটগুলি নাম আসছে, এই সবগুলি আমরা এক্সপ্লোর করে দেখব প্র্যাকটিক্যালি। হ্যাঁ, বুকমার্কিং হিসাবে পড়ে, কিন্তু এটা চলে যাবে হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিংয়ে, কারণ এখানে তো আমরা একটা প্রোফাইল করি, তারপরে এখানে আমরা সাইট অ্যাড করি, তাই না? হ্যাঁ, প্রোফাইল করব, বাট হয়তো বা আমরা ওই এফবির মতো এত অপশন পাবো না আর কি। ঠিক আছে, ওই সাইট অ্যাড করার অপশন কিন্তু সব জায়গায় থাকবে না, এখানে যতগুলো আমরা দেখলাম। ফোরাম এবং বুকমার্কিং সাইট, এটার মধ্যে ডিফারেন্সটা কি? ফোরাম হচ্ছে মনে করেন যে সরাসরি আপনি শুধু এখানে সমস্যার সমাধান দিবেন আর হচ্ছে সমস্যার কথা উল্লেখ করবেন,
কিন্তু এই সাইটগুলিতে আসলে আপনি পোস্ট করারও অপশন পাবেন আর কি আলাদাভাবে, ওই এফবির মতো। আমরা যেটা চাইতেছি এখন ট্রাফিক চাইতেছি, ট্রাফিক চাচ্ছি, ব্যাকলিং দিতে চাচ্ছি, দুটারই তো আমরা ট্রাফিকটাই আনছি। হ্যাঁ দুটাই পাবো, কিন্তু কোনোটাতে হলো অপশনে, হ্যাঁ দুটাই আমাদের ব্যাকলিং হবে, দুইটাই ব্যাকলিং, কিন্তু নাম আলাদা এবং ফিচার একটু ভিন্নতা আছে আর কি, এইটুকু আর কিছুই না। কোনোটাতে একটু ফিচার একটু সীমিত, আর আরেকটাতে একদম পরিপূর্ণ। না না, আমাদের শুধু ব্যাকলিং বিল করতে বলবে, এক্সটার্নাল লিঙ্ক দিবেন অ্যাঙ্কর টেক্সটে, এটা বলবে। আর আরেকটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দিবেন, ব্যাস হয়ে গেল। আর আপনাকে কিন্তু স্পেসিফাই করে বলবে না এই জিনিসগুলো, এইগুলো আপনার বোঝার জন্য, আপনার করার জন্য এইগুলি আমরা দেখছি, শিখছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এগুলির বিষয় প্রতিটা প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট করব বা হচ্ছে ঘুরে ফিরে দেখব। হ্যাঁ।